ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারী সহ এনসিপির নেতার উপর হামলা, ছাত্র দলের ৮ নেতার নামে মামলা। রামিসা হত্যা মামলার বিচার ঈদের পর জানালেন আইনমন্ত্রী। চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে বাড়ছে কোরবানির পশুর কেনাবেচা। ভারতের ভাইরাল ককরোচ জনতা পার্টি নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক। লুহান্স্কে ছাত্রাবাসে হামলা ঘিরে রাশিয়া ইউক্রেনের উত্তেজনা তীব্র। মানবাধিকার সংস্থার নামে প্রতারণা, কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রতারক মাহমুদের বিরুদ্ধে। ভাঙায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ৪। নীলফামারীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। মান্দায় ৫০০ অসহায় পরিবারের মাঝে ১০ লাখ টাকা সহায়তা বিতরণ। দোয়াজারীতে বন বিভাগের পাশেই প্রকাশ্যে পাহাড় কাটা অভিযানে জরিমানা। স্বাগত ঢাকার বাণীর রাতের সংবাদে, সাথে আছি আমি কামরান তুষার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব পুরো সংবাদ। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপর হামলার ঘটনা দায়ের করা হয়েছে একটি মামলা। ছাত্র দলের ৮ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ঘটনাটি ঘিরে জেলা জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। শুক্রবার রাতেই মামলাটি দায়ের করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা। মামলা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের আহ্বায়ক শাহেদ আহমেদ, জেলা ছাত্র দলের সভাপতি ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল সহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ এবং বেসবল ব্যাট নিয়ে হামলা চালায়। এতে কয়েকজন আহত হন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা ও দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর ঝিনাইদহ শহরের পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এই ঘটনার সূত্রপাত ঘটে। মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পরে সেখানে ধাক্কাধাক্কি এবং হামলার ঘটনা ঘটে। এদিকে মামলা দায়েরের পর রাতেই ঝিনাইদহ সদর থানার সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পরে জেলা বিএনপি সংগঠনের নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের সহযোগিতায় নাসিরউদ্দিন পাটোয়ারী সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা নিরাপদে ঝিনাইদহ ত্যাগ করেন বলে জানা গেছে। তবে জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল দাবি করেন, এই হামলার সঙ্গে ছাত্র দলের কেউ জড়িত নয়। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে এই ঘটনাটিকে পরিকল্পিত বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা এবং পাল্টাপাল্টি অভিযোগ। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজধানীর পল্লবীতে ৮ বছরের বয়সী রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার বিচার ঈদের পর শুরু হতে পারে বলে জানিয়েছে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মন্তব্য করেন তিনি। শনিবার রাজধানীর মহাখালীতে জাতীয় আইনগত সহায়তা সংস্থার এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দেশ জুড়ে বিভিন্ন সময়ে শিশু নির্যাতন ও হত্যার ঘটনা ঘটলেও রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। শনিবার রাজধানীর মহাখালীতে জাতীয় আইনগত সহায়তা সংস্থার এক অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সেখানে রামিসা হত্যা মামলার অগ্রগতি নিয়ে তিনি কথা বলতে গিয়ে জানান, ডিএনএ রিপোর্ট পাওয়ার পর ঈদের আগেই অভিযোগপত্র দেয়া হতে পারে। তদন্ত যে গতিতে আগাচ্ছে, আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে। আইনমন্ত্রী বলেন, মামলাটি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রয়েছে এবং তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। তিনি আরো বলেন, আলোচিত এই মামলার বিচার এমনভাবে সম্পন্ন করা হবে যাতে জনমনে কোনো প্রশ্ন না ওঠে। তাই অভিযোগপত্রে ডিএনএ রিপোর্ট সহ গুরুত্বপূর্ণ সব আলামত যথাযথভাবে অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ধরনের মামলায় ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ এভিডেন্স। আইনমন্ত্রীর ভাষায়, ধর্ষণ ও হত্যা মামলায় ডিএনএ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ। এটি ছাড়া চার্জশিট দিলে বিচার প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। এদিকে মৃত্যুদণ্ডের মামলাগুলো হাইকোর্টে গেলে পেপার বুক তৈরিতে দীর্ঘ সময় লাগার বিষয়ে কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, এই প্রক্রিয়া দ্রুত করতে কাজ করছে সরকার। পাশাপাশি নেত্রকোনার মেঘলা ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাও সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি। চুয়াডাঙ্গার বিভিন্ন পশুর হাট এখন ক্রেতা বিক্রেতাদের ভিড়ে মুখর। দর কষাকষি আর হাক ডাকে জমে উঠেছে কোরবানির বাজার। হাটে সবচেয়ে বেশি চাহিদা দেশি জাতের ছোট এবং মাঝারি গরুর। সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনতে ভিড় করছে ক্রেতারা।
প্রাণী সম্পদ বিভাগ বলছে এবার চুয়াডাঙ্গায় চাহিদার তুলনায় প্রায় ৭১,০০০ বেশি পশু রয়েছে। স্থানীয় চাহিদা মেটাতে দেশের বিভিন্ন জেলাতেও যাচ্ছে এসব পশু। অন্যদিকে গোপালগঞ্জের পুরানপুর পশুর হাট সহ বিভিন্ন হাটে চলছে কেনাবেচা। তবে এখনো অনেক ক্রেতাই দাম যাচাই বাছাই করতে হাটে আসেন। কোরবানির হাটগুলো নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। জাল টাকা শনাক্ত এবং পশুর স্বাস্থ্য পরীক্ষা করতে রাখা হয়েছে মেডিকেল টিমও। তবে ভোলার কয়েকটি হাটে ভেটেরিনারি টিম না থাকায় অভিযোগ তুলেছে ক্রেতারা। তাদের আশঙ্কা এতে অসুস্থ বা কৃত্রিমভাবে মোটাতাজা করা পশু বিক্রির ঝুঁকি বাড়তে পারে। সংশ্লিষ্টরা বলছেন ঈদের যত সময় ঘনিয়ে আসবে ততই বাড়বে পশুর হাটের কেনাবেচা আর ক্রেতাদের ভিড়। এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। ভারতের জেনজি প্রজন্ম এখন রাজনীতি দেখছে একেবারে নতুন দৃষ্টিতে। রাজপথে আন্দোলন বা দীর্ঘ রাজনৈতিক বক্তৃতার বদলে মিম, ব্যঙ্গ আর ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে তারা তৈরি করেছে নতুন রাজনৈতিক ভাষা। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই ভাইরাল হয়ে উঠেছে এক নতুন রাজনৈতিক নাম, ককরোচ জনতা পার্টি বা সিজেপি। প্রথমে অনেকেই এটিকে নিছক একটি মিম বা অনলাইন ট্রল ভেবেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি রীতিমতো রাজনৈতিক আলোচনায় পরিণত হয়েছে। গুগল ফর্মের মাধ্যমে ইতোমধ্যে ৪ লাখের বেশি তরুণ এই দলে যোগদানের আবেদন করেছেন বলে দাবি করা হচ্ছে, যাদের অধিকাংশের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। দলের সদস্য হওয়ার শর্ত বেশ ব্যতিক্রমী। বেকার হতে হবে, সারাক্ষণ অনলাইনে সক্রিয় থাকতে হবে এবং ক্ষোভ প্রকাশে পারদর্শী হতে হবে। আর দলের সদর দপ্তর কোথায়? এমন প্রশ্নের উত্তরে তাদের স্লোগান, যেখানেই ওয়াইফাই সেখানেই সদর দপ্তর। পুরো ঘটনার সূত্রপাত ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের এক মন্তব্যকে ঘিরে। Youngsters like cockroaches, they don't get any employment, they don't have any place in profession. Some of বেকার তরুণদের তেলাপোকা এবং পরজীবীর সঙ্গে তুলনা করার অভিযোগ ওঠার পর সামাজিক মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট অভিজিৎ দীপ একটি পোস্টে প্রশ্ন তোলেন, যদি সব তেলাপোকা একসাথে হয় তাহলে কি হবে? हाउ आर यू कॉकरोचेस? यार मुझे सभी लोग बोल रहे हैं आप इंटरनेट पर धमाल मचा रहे हो, लेकिन मुझे लगता है अब कुछ আর সেই ব্যঙ্গাত্মক প্রশ্ন থেকেই জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। তবে বিষয়টি শুধু হাস্যরসে সীমাবদ্ধ নেই। দলের অনলাইন ইশতেহারে দুর্নীতি দমন, নির্বাচনী স্বচ্ছতা, সংবাদ মাধ্যমের সংস্কার এবং নারীদের জন্য ৫০% আসন সংরক্ষণের মতো দাবিও তুলে ধরা হয়েছে। এদিকে জনপ্রিয়তা বাড়ার পর সিজেপির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট ব্লক করা হয়। পরে নতুন অ্যাকাউন্ট খুলে তারা আবার পোস্ট করে, ককরোচ ইজ ব্যাক। বিশ্লেষকরা বলছেন ভারতের জেনজি প্রজন্ম বর্তমানে বেকারত্ব, অর্থনৈতিক চাপ এবং আবাসন সংকট নিয়ে গভীর হতাশায় ভুগছে। আর সেই হতাশাই এখন মিম, ট্রল এবং ডিজিটাল আন্দোলনের ভাষায় প্রকাশ পাচ্ছে। এখন প্রশ্ন উঠছে, ককরোচ জনতা পার্টি কি শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল ট্রেন্ড, নাকি ভবিষ্যতে এটি ভারতের বাস্তব রাজনীতিতেও প্রভাব ফেলবে? রাশিয়া নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের লোহাস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে হামলার ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মস্কো ও কিয়েভের মধ্যে। হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে এক সন্ত্রাসী হামলা করছে রাশিয়া, তবে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে কিয়েভ। রাশিয়া নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের লোহানস্ক অঞ্চলে একটি ছাত্রাবাসে হামলার ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মস্কো ও কিয়েভের মধ্যে। রুশ কর্মকর্তাদের দাবি, গভীর রাতে পেডাগজিক্যাল ইউনিভার্সিটির একটি ডরমেটরিতে আঘাত হানে ইউক্রেনীয় ড্রোন। এতে বেশ কয়েকজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৩৯ শিক্ষার্থী। ড্রোন হামলায় ভবনটির বড় একটি অংশ ধসে পড়েছে বলেও জানিয়েছেন রুশ প্রশাসন। মস্কোর দাবি, হামলার সময় ভবনের ভেতরে অন্তত ৮৬ জন শিশু ও শিক্ষক অবস্থান করছিলেন। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে টেলিভিশন ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, একই স্থানে ৩ দফা হামলা চালিয়েছে ইউক্রেন। তিনি রুশ সেনাবাহিনীকে কঠোর জবাব দেওয়ার নির্দেশও দিয়েছেন। Сегодня ночью неонацистский режим, захвативший власть в Киеве, нанес ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনের এই হামলাকে দানবীয় অপরাধ বলে মন্তব্য করেছেন। Удар по объекту образования, где дети и молодые люди. Это чудовищное преступление. তবে রাশিয়ার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ইউক্রেন। з міністром закордонних справ України. কিয়েভের সামরিক বাহিনীর দাবি, তারা কোনো ছাত্রাবাসে হামলা চালায়নি, বরং স্টারোবিলস্কো এলাকায় অবস্থানরত রুশ ড্রোন ইউনিটের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে।
ইউক্রেনের দাবি, ওই ইউনিট বেসামরিক ইউক্রেনীয়দের ওপর হামলায় জড়িত ছিল এবং আন্তর্জাতিক আইন মেনে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় আরও জোরদার করছে কিয়েভ। জেলেনস্কির দাবি, চলতি বছর ইউক্রেনীয় বাহিনী ইতোমধ্যে 590 বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে। একই সঙ্গে ওয়াশিংটনের কাছ থেকেও নতুন কূটনৈতিক প্রস্তাবের আশা করছে ইউক্রেন। এবার আমরা ফিরছি সারা দেশের খবরে। বাংলাদেশের মানবাধিকার সংস্থার নাম ব্যবহার করে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে চাকরি, সদস্যপদ এবং মানবাধিকার কার্ড দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দেশজুড়ে মানবাধিকার সংগঠনের নামে প্রতারণার জাল বিস্তার করেছে একটি চক্র। অভিযোগ রয়েছে সেন্টার ফর দ্য এনফোর্সমেন্ট অফ হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড বা CEHRLA নাম ব্যবহার করে সাধারণ মানুষকে টার্গেট করা হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, ভুয়া নিয়োগপত্র, আইডি কার্ড, মানবাধিকার প্রতিনিধি পদ এবং বিভিন্ন ইউনিটে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে। চক্রটির বিরুদ্ধে জাতিসংঘ, মানবাধিকার কমিশন এবং আন্তর্জাতিক সংস্থার নাম ও লোগো অপব্যবহারের অভিযোগ উঠেছে। এছাড়া অ্যান্টি করাপশন টিম, ক্রাইম ইনভেস্টিগেশন টিম এবং এমার্জেন্সি রেসপন্স টিম নামে অনুমোদনহীন টিম গঠন করে পোশাক, ওয়াকিটকি ও বিভিন্ন সরঞ্জাম বিক্রির মাধ্যমেও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় পৃথক 2 সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত এবং 4 জন আহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে চুমুরদিয়া ইউনিয়নের পৃথক স্থানে এই ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ফরিদপুর থেকে রিপন শেখের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক অজ্ঞাত ব্যক্তি। এছাড়া আহত হয়েছেন অন্তত 4 জন। শুক্রবার সকাল 7টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদি এলাকায় 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন 4 জন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে 3 জনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে একই সময়ে চুমুরদি বাস স্ট্যান্ড এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এক মানসিক ভারসাম্যহীন ভব ঘুরে নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাক 2টি জব্দ করে থানায় নিয়ে আসে। এছাড়া নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সড়ক দুর্ঘটনার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নীলফামারীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দেশীয় জাতের ছোট, বড় এবং নানা আকৃতির গরু নিয়ে হাটে আসছেন খামারি এবং বিক্রেতারা। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে হাট জুড়ে এখন উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। বিস্তারিত থাকছে নীলফামারী থেকে সেলিম রেজার পাঠানো প্রতিবেদনে। ঈদুল আজহা যত ঘনিয়ে আসছে ততই প্রাণ ফিরে পাচ্ছে নীলফামারীর কোরবানির পশুর হাটগুলো। নির্ধারিত হাটবারে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে খামারি ও সাধারণ বিক্রেতারা তাদের লালন পালন করা পশু নিয়ে হাটে আসতে শুরু করেন। দুপুরের আগেই পুরো হাট জুড়ে দেখা যায় দেশীয় জাতের গরুর ব্যাপক সমাগম। লাল, কালো ও সাদা রঙের ছোট বড় বিভিন্ন সাইজের গরু নিয়ে বসেছেন বিক্রেতারা। কোথাও চলছে দরদাম, কোথাও আবার ক্রেতারা পশুর গঠন ও স্বাস্থ্য পরীক্ষা করে দেখছেন। শুধু ক্রেতা বিক্রেতায় নয়, বাহারি পশুর সমাহার দেখতে হাটে ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থীরাও। ফলে পুরো হাট এলাকায় তৈরি হয়েছে এক প্রাণচাঞ্চল্যপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ। হাটে আসা কয়েকজন খামারি জানান, দীর্ঘদিন ধরে যত্ন করে পশুপালন করেছেন তারা। এবার ন্যায্য দাম পেলে ভালো লাভের আশা করছেন। আমরা আসছি নামাজের পরপরই, তো আসে দেখি যে হাট, আমাদের যে ঢেলাপির হাট, ব্যস্ত একটি হাট, ভর্তি মানুষজন ভর্তি। খাবার খাওয়াই সেটা হচ্ছে ন্যাচারাল খাবার এবং সুন্দর করে মনোরম পরিবেশে আমরা খাবারগুলো তৈরি করে খাবারগুলো খাওয়াই। আর গরুগুলো হচ্ছে সুস্থ এবং সবল। আপনারা যারা কিনতে ইচ্ছুক আপনারা অবশ্যই আসবেন, দেখবেন, দেখে আপনারা অবশ্যই পছন্দ করবেন। এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, চলতি কোরবানির ঈদকে সামনে রেখে জেলার ছোট বড় খামারিরা চাহিদার তুলনায় অতিরিক্ত পশু প্রস্তুত করেছেন এবং আমাদের জেলাতে বর্তমান চাহিদা 2,32,000-এর কিছু বেশি।
সেই ক্ষেত্রে আমাদের প্রায় 50,000-এর উপরে গবাদি পশু উদ্বৃত্ত থাকে, যেটা প্রতিবারের ন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো চলে যায়। তবে খামারিদের প্রত্যাশা, বাইরের দেশ থেকে অবৈধভাবে পশু প্রবেশ বন্ধ থাকলে এবং বাজার স্থিতিশীল থাকলে তারা কাঙ্ক্ষিত লাভ পাবেন। আর এখানে কিনলে হয় কি, আমরা অ্যাকুরেট ইয়েটা পাচ্ছি, কনভিন্স করে দেখা যায় 1 লাখ টাকার গরু 1 লাখ 1.5 লাখ টাকা আমার কিনে লাগতেছে। আর এখানে আমরা ঠকানোর সম্ভাবনাটা নাই। এখানে আমরা যদি আমরা প্রফেশনাল না, ওই জন্য আমাদের এটাই বেটার, এই জন্য আমরা এখানে আসছি। কোরবানির ঈদ সামনে রেখে এখন থেকে জমে উঠেছে পশুর হাট। খামারিদের আশা, শেষ পর্যন্ত ভালো দামে পশু বিক্রি করতে পারলে তাদের পরিশ্রম সার্থক হবে। নওগাঁর মান্দায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 500 পরিবারের হাতে মোট 10 লাখ টাকা তুলে দেওয়া হয়। ত্রাণ পেয়ে আনন্দ প্রকাশ করছে সুবিধাভোগীরা। এবং সেটা জনগণের জানার অধিকার রয়েছে। নওগাঁর মান্দা উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসাবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার বেলা 11টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই অর্থ সহায়তা বিতরণ করেন সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার 500 জন অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে জনপ্রতি 2000 টাকা করে মোট 10 লাখ টাকা বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি ডাক্তার টিপু বলেন, অতীতেও এ ধরনের বরাদ্দ থাকলেও সাধারণ মানুষ অনেক সময় সে বিষয়ে জানতেন না এবং সঠিকভাবে সহায়তা পেতেন না। বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের হাতে সহায়তা পৌঁছে দিতে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। ঈদকে সামনে রেখে এই ধরনের সহায়তা অসহায় পরিবারের জন্য স্বস্তি এনে দেবে বলে মনে করছেন স্থানীয়রা। চট্টগ্রামের দোহাজারীতে বন বিভাগের পাশেই প্রকাশ্যে পাহাড় কাটার অভিযোগে অভিযান চলছে জেলা প্রশাসকের। অভিযানে জরিমানা করা হলেও স্থানীয়দের প্রশ্ন, প্রশাসন এবং বন বিভাগের চোখের সামনে কিভাবে দীর্ঘদিন ধরে চলছে এই অবৈধ কার্যক্রম। চট্টগ্রাম থেকে এম হামিদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চট্টগ্রামের দোহাজারী পৌরসভার লালুটিয়া পাহাড়ি এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চন্দনাইশ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। প্রশাসনের দাবি, বেশ কয়েকদিন ধরে দোহাজারী বন বিভাগ সংলগ্ন লালুটিয়া এলাকার আবুর পাহাড়ে অবৈধভাবে পাহাড় কাটার খবর পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে আগেই এক্সকাভেটর ও ড্রাম্পার সরিয়ে নেয় অভিযুক্ত মাটিখেকো চক্র। অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিএনপির নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে পাহাড় কাটা চলছিল ওই এলাকায়। অভিযানকালে সংশ্লিষ্টদের 50,000 টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন প্রশাসন। তবে স্থানীয়দের অভিযোগ, শুধুমাত্র জরিমানা করলেই এই ধরনের বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধ হবে না। তাদের দাবি, পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। দর্শক, এই ছিল ঢাকার বাণীর রাতের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।